আসসালামু আলাইকুম, বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আগামী সপ্তাহে মার্কেটটা কেমন হতে পারে একটু ওভারঅল ধারণা নেওয়ার চেষ্টা করি। আর পাশাপাশি কোন ধরনের স্টকগুলো কারেকশনে যদি আমরা পাই, এখন কোন ধরনের স্টকগুলো করা যেতে পারে, যাদের ফ্রি টাকা আছে যদি থেকে থাকে, সেগুলো একটু ধারণা নেবার চেষ্টা করব। তো ওভারঅল মার্কেট সম্পর্কে আমরা তো একটা ধারণা দিয়েছিলাম গত 3-4টা ভিডিওতে, কোন সেক্টরের পর কোন সেক্টরগুলো মুভমেন্টে আসতে পারে। তো প্রথমেই আপনারা অনেক বাজে কথা বলেন, তারপরেও রিস্ক নিয়ে দেই, কারো যদি উপকারে হয় এই আশায়। বলেছিলাম ইন্স্যুরেন্সগুলো স্লো হবে, তো অনেকেরই ইন্স্যুরেন্স ছিল, আপনাদের ভালো লাগেনি বিষয়গুলো, বিভিন্ন রকম মন্তব্য করেন, তো এগুলো মার্কেটের একটা অংশ হিসাবেই এখন নেই। তার মানে এই না ইন্স্যুরেন্স সেক্টরটা নাই হয়ে যায় না এই মার্কেট থেকে, এটা স্লো হবে, এক সময় আবার উঠবে। আমি শুধু বলেছিলাম টপে যে এখন জেনারেল ইন্স্যুরেন্স না কেনার জন্য। অনেকে ওই 500 বিলিয়ন 50 বিলিয়ন বিভিন্ন রেফারেন্স দিচ্ছে। তো বাংলাদেশের মার্কেটে যখন এই রেফারেন্সগুলো ভালো নিউজ আসবে, তখন মনে করবেন ধরা খাওয়ার সময় হয়েছে, তো ওগুলো একটু অ্যাভয়েড করবেন। তো বলেছিলাম ইন্স্যুরেন্স যেহেতু স্লো হচ্ছে, ব্যাংকটাও কারেকশনে যাচ্ছে, মিউচুয়াল ফান্ড বাড়বে। তো গত বৃহস্পতিবারই তো দেখা গেছে আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডগুলো উঠে আসছে। তো এখন আজকে সম্ভবত নিউজ দেখলাম মিউচুয়াল ফান্ডের কিছু ভালো নিউজ এসছে, দেওয়া শুরু করেছে। তো মিউচুয়াল ফান্ডটা একটু চাঙ্গা করবে। তো এই মিউচুয়াল ফান্ড বাড়ছে দেখে সাধারণ বিনিয়োগকারী আমরা লস দিয়ে মিউচুয়াল ফান্ডে এখন ঢুকবো, আর ওনারা দুই একটা হল দিয়ে আমাদেরকে ফিডিং করিয়ে দিয়ে মিউচুয়াল ফান্ড থেকে বের হয়ে যাবে। তো এখন আসলে আমাদের করণীয় কি, এটা দেখার আগে আমরা ইন্ডেক্সটা সম্পর্কে একটু ধারণা নেই, কোথায় আসলে কারেকশনটা শেষ হবে। এটা জাস্ট এ প্রেডিকশন, কিছু আর কিছুই না। অনেক কঠিনভাবে দেখা যায় ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি দিয়ে দেখে, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দেখে। তো বিভিন্ন এক একজন যে যেটাতে কমফোর্টেবল এভাবে দেখে, বাট আমি যতটা পারি সিম্পল ভাবে দেখার। এখন যেটা হবে, ইন্ডেক্স যখন কারেকশন হয় বা একটা পার্টিকুলার স্টক যখন কারেকশন হয়, এটা নর্মালি 38% কারেকশন করে উঠে যায়। তো ইন্ডেক্সটাকে যদি আমরা একটা স্টক হিসেবে দেখি, 38% হচ্ছে 5247 এই পয়েন্টটাতে। পাঁচ হাজার 247 যদি এটাতে রেসপেক্ট করে, এটা তো খুব ভালো একটা ব্যাপার হবে। তাহলে হয়তো আর কত, একদিন 2 দিন পড়লেই শেষ হয়ে যাচ্ছে। আর যদি 38% রেসপেক্ট না করে, সেক্ষেত্রে যদি একদম বাজে সিচুয়েশন না হয়, আসলে 50% কারেকশন করে না, একটা স্টকও করে না, বা ইন্ডেক্সটাও পড়ে না, সাধারণত পড়ে না। সেক্ষেত্রে যদি 50% কারেকশনে যায় ইন্ডেক্সটা, যে আপট্রেন্ডটাও কন্টিনিউ করেছিল, এটা যদি 50% কারেকশনটা ও করে, সেক্ষেত্রে হচ্ছে এই পয়েন্টটাতে 5126। তার মানে মাথার ভিতরে 5126টা আপাতত রাখেন। সবচাইতে খারাপ হলে কত হতে পারে? 5126। তবে আমার মনে হচ্ছে না এই লেভেলে মার্কেট এসে এত দূর নামবে। তো সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে 200 MA 200 দিনের মুভিং অ্যাভারেজ, এই যে এই পয়েন্টটা 200 দিনের মুভিং অ্যাভারেজ, সম্ভাব্য এই জায়গার থেকে ইন্ডেক্সটা পুল ব্যাক করবে। 200 দিনের মুভিং অ্যাভারেজ, 200 দিনের মুভিং অ্যাভারেজটা কত? এই 5160, এই যে পয়েন্টটা 5160, সম্ভাব্য এই জায়গা থেকে ইন্ডেক্সটা পুল ব্যাক করবে। তো বর্তমান ইন্ডেক্স হচ্ছে 5283, এটা যদি 5160 পর্যন্ত আসে, তো কারেকশন, ভালো একটা কারেকশন হবে। তিরাশি পয়েন্ট আর এখান দিয়ে 40 পয়েন্ট, 120, 100 মোরলেস 130 পয়েন্টের একটা কারেকশন এখনো বাকি আছে ইন্ডেক্সে। তা আগামী সপ্তাহে হয়তো শুরুর দিকে আমরা কারেকশনই দেখব। খারাপ যেটা হতে পারে এটা মাথার মধ্যে নিয়ে রাখি, তাহলে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। তার মানে আগামী সপ্তাহে রোববারেও আমরা একটা কারেকশন দেখতে পাবো। আর যদি ভাগ্য ভালো হয়, সেক্ষেত্রে 38% কারেকশন করে পুল ব্যাক করবে, বাট এটা ভাই সাস্টেন করবে না, আবার নিচের দিকে আসবে। ও টার্গেটটাই হচ্ছে এই জায়গাতেও আসবে, 5160 এই জায়গাতে আসবে। এই জায়গা থেকে এসে যদি পুল ব্যাক করে, তখন আমরা একটা
ভালো পুলব্যাক দেখতে পারবো, ইন্ডেক্সটা বাড়বে। তো এই তো ইন্ডেক্সের বর্তমান অবস্থা। এখন যদি ডিরেক্টলি স্টকে আসি, সেক্ষেত্রে এখন যেটা হবে, মিউচুয়াল ফান্ডগুলো একটু আনাগোনা করবে। তো মিউচুয়াল ফান্ডগুলো বাড়তে দেখে বাড়তি অবস্থায় যে আমরা অনেকে এখানে এন্ট্রি নেব, এন্ট্রি নিয়ে আমরা আটকা পড়বো। আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আটকা পড়বো, ওনারা প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তো আমরা যদি একটু উল্টাভাবে চিন্তা করি যে মিউচুয়াল ফান্ডের পরে কোন সেক্টরগুলো বাড়তে পারে, যেগুলো এখন কারেকশনে যাচ্ছে, তো আমরা যদি ওই সেক্টরগুলোতে বা ওই টাইপের স্টকগুলোতে নজর দিতে পারি, তাহলে তো আমাদের প্রফিটটা বাড়বে। তাহলে এখন কারেকশনে যাচ্ছে, ব্যাংক সেক্টরটা কারেকশনে যাচ্ছে, পাশাপাশি মিড ক্যাপের, যেটা আমার সবসময় পছন্দ, একটা হচ্ছে লো ক্যাপ, 30 কোটির নিচে যে স্টকগুলো আছে, লো পেইড স্টক যেটাকে বলা হয়, 30 কোটির নিচে যে স্টকগুলো আছে, এই স্টকগুলো ব্যক্তিগতভাবে আমার পছন্দ না। তো আমি সবসময় কমফোর্টেবল ফিল করি যে স্টকগুলো সাধারণত 30 কোটি থেকে 100 কোটির মধ্যে বা 120 কোটির মধ্যে, এগুলো স্ট্যান্ডার্ড কিছু স্টক আছে যেগুলো ন্যাপ ভালো আছে, ইপিএসটা একটু পজিটিভ আছে। এই ধরনের স্টকগুলো হয় কি, মার্কেট কারেকশন হোক বা পড়ে গেলেও এক সময় ওর প্রাইস লেভেলটা আবার করে দেয়, উঠে যায়, নিজ যোগ্যতার বলে উঠে যায় এই স্টকগুলো। তো এখন কারেকশনে যাচ্ছে এই স্টকগুলো, ব্যাংকও কারেকশনে যাচ্ছে। তো মার্কেট যদি ভালো হতে হয়, তাহলে কিন্তু টার্নওভার বাড়তে হবে, পাশাপাশি ব্যাংক দিয়ে ভালো করতে হবে। তো যারা ব্যাংকে কমফোর্টেবল, অনেকে আছে ব্যাংক কেনে না, তো যারা ব্যাংক কেনেন তারা কিছু ব্যাংকে ফোকাস করতে পারেন যেগুলো একেবারে কমে যাচ্ছে, কারেকশন হয়েছে 50%, 60% কারেকশন হয়েছে, এই ধরনের স্টকগুলো দেখতে পারেন। আর যারা ব্যাংক কেনেন না, তারা এই মিড ক্যাপ আমার মতো এই স্টকগুলো আস্তে আস্তে কালেক্ট করতে পারেন। বাট এন্ট্রি পয়েন্ট আপনাদের বুঝতে হবে। হুট করে এখন কিনে ফেললে, যেহেতু ইন্ডেক্সটা আরও প্রায় 130 পয়েন্ট পড়বে ধারণা করা হচ্ছে, যদি 200 দিনে মুভিং অ্যাভারেজে আসে তাও 5160, আর যদি 50% কারেকশন করে 5126, তো ভালো একটা 150 পয়েন্টের কারেকশনের ব্যাপার এখনো রয়ে গেছে ইন্ডেক্সে। তার মানে সবগুলো স্টকে আরও পড়বে। টোটাল এই বন্ধের মধ্যে আমি 20টা স্টক কভার করব, এটা আমার জন্যই। আমি দেখব কোন স্টকটাতে মানে পছন্দ অনুযায়ী 20টা স্টক বের করব। এই 20টা স্টকের মধ্যে যেগুলো আমি এন্ট্রি পয়েন্ট পাই, কিছু ট্রাই করব, এন্ট্রি পয়েন্ট না পেলে আমি কিনবো না, টাকা নিয়ে বসে থাকবো। আর যাদের ভাই অলরেডি আটকা পড়ে গেছেন, স্টপ লস নেন নাই, তাদের এখন আর স্টপ লস নেওয়ার সময় নাই, আপনারা হোল্ড করেন। যদি স্টকটা, হাতের স্টকটা ভালো হয়ে থাকে, মার্কেট যখন আবার আপে যাবে কভার করে দেবে লসটা। এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নাই। তো যাদের ফ্রি ক্যাশ আছে, আমি কিছু স্টক বের করেছি, যেমন একটা হচ্ছে এআইএল, সবসময় টেক্সটাইল এআইএল থাকে। আজকে মালিক স্প্রিংটাও নিয়ে এসেছি, টোটাল 20টা আনবো। আপাতত হয়েছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা স্টক পেয়েছি, আর 8টা স্টক সর্বোচ্চ আনবো। এআইএল এর বর্তমান প্রাইস হচ্ছে 52 টাকা 80 পয়সা। এআইএল এর বিষয়টা হচ্ছে 56 লেভেলে কিছু এন্ট্রি নেওয়া আছে, আমার 25% এন্ট্রি নেওয়া আছে। এখন আমি যেটা করব, ও যদি 51 টাকা 50 পয়সায় আসে, সেক্ষেত্রে আমি আরও কিছু এন্ট্রি ট্রাই করব, হয়তো আরও 25% কাভার করার চেষ্টা করব, বাই করার চেষ্টা করব। বাট আলটিমেটলি ও ট্রেন্ড লাইনটা ব্রেক করবে এটা মনে হচ্ছে না। যদি এটাকে ওর ট্রেন্ড লাইন ধরি, ওর ট্রেন্ড লাইনটা ব্রেক হয়ে যাবে এই 51 টাকা 50 পয়সা। যেহেতু 56 টাকায় 25% এন্ট্রিটা নেওয়া আছে, আমরা ঠিক 51 টাকা 50 পয়সায় যদি পাই, আরও 25% এন্ট্রি নেব। বাকি ফাইনাল 50%টা আপাতত আমরা এন্ট্রি নেব না। মার্কেট কতটুকু কারেকশন হচ্ছে সেটা দেখে আমরা ফাইনাল সিদ্ধান্তটা নেব। এটা হচ্ছে এআইএল এর ক্ষেত্রে যেটা আমরা করব। দেন হচ্ছে ইএইচএল। ইএইচএল স্টকটা পড়ছে, বাট এই স্টকটা ভালো করবে বলতে, যদি আমরা একটু মিড টার্ম ভিশনটা রাখি, নির্বাচনের আগে বা আমরা যদি ডিসেম্বর জানুয়ারি এই পর্যন্ত হোল্ড করতে পারি, এই স্টকটা 100+ হবে, এতটুকু নিশ্চয়তা দিয়ে বলা যায়।
গ্যারান্টি দিয়ে বলা যায়। বাট ইএচএল এর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, সবগুলো স্টকই যেটা দেখা যায়, ওরা যে গ্যাপগুলো রেখে আসে একসময় এই গ্যাপগুলো ফিল আপ করে। ইএচএল যদি খুব ভালো করতে হয়, এই স্টকটা ভাই 150 টাকা যাওয়ার মতো একটা স্টক, খুব ভালো করতে হলে ও হয়তো ওর লাইফ সাইকেলে কোনো একটা সময় এসে গ্যাপটা ফিল আপ করবে। তো যেহেতু কোনো একটা সময়ে ও গ্যাপটা ফিল আপ করবে, তাহলে আমি এখন কিনে রিস্কটা নেব কেন? যেহেতু মার্কেটে অনেক স্টক আছে, যদি কখনো দেখি ও গ্যাপটা ফিল আপ করার জন্য নিচে এসছে, বাট ওর জন্য কিন্তু এই জায়গাটা ব্রেক করা খুব কঠিন হবে। প্রাইস পয়েন্ট 68, এই জায়গাটা ব্রেক করা ওর জন্য খুব কঠিন হবে। এটা যদি ব্রেক করে ফেলে এই লেভেলটা, সেক্ষেত্রে ও গ্যাপটা ফিল আপ করতে নিচে চলে আসবে 57 টাকা। এখন হয়তো শুনতে বাড়াবাড়ি মনে হচ্ছে, অনেকে বলবে ইএচএল আবার 57 টাকায় কিভাবে আসে। আমার কথা হচ্ছে, আমি যদি বাই রেঞ্জে পাই কিনবো, বাই রেঞ্জে না পেলে অন্য স্টক দেখবো, কোনো রিস্কি ট্রেডে তো যাব না। যেহেতু স্টকের একটা ন্যাচারাল নিয়মই হচ্ছে ওরা গ্যাপগুলো ফিল আপ করে, যে গ্যাপগুলো রেখে আসে, কোনো এক সময়ও আসবে। তো আপাতত ইএচএল এর ক্ষেত্রে যদি এটা পড়ুক না, যদি 68 বা 68 লেভেলে পাই, জাস্ট 25% এন্ট্রি নিয়ে বসে থাকবো, দেন দেখবো ওর অবস্থাটা কি হয়। এটা হচ্ছে ইএচএল এর অবস্থা। বাট ও যদি 60 লেভেলে আসে, সেক্ষেত্রে ফাইনাল এন্ট্রিটা নিয়ে নেব, যেহেতু এটা প্রাইস গ্যাপ করবে এক সময়। বাট মাথার মধ্যে কোনোভাবে এই জিনিসটা আনা যাবে না হাই রেটে কিনছি, কেনা যাবেই না। এই লেভেলটা যেহেতু ব্রেক করা ওর জন্য কষ্ট হবে, এই 68 লেভেলটা। তাহলে 68 লেভেলে জাস্ট 25% এন্ট্রিটা ট্রাই করা যায়, দেন মার্কেটে আমরা অবজার্ভ করব কতটুকু পরে, দেন ফাইনালি এই লেভেলটাতে এসে ও কোথা থেকে পুল ব্যাক করে আমরা ট্রাই করব ফাইনাল এন্ট্রিটা নেওয়ার জন্য 25%, দেন ফাইনালি 50%। এটা হচ্ছে ইএচএল এর ব্যাপারটা। ইন্ডেক্স এগ্রো আমরা 3 ধাপে বাই করব। বেসিক্যালি আমি যেভাবে করি, যদি কোনো স্টক আমরা পাই এভাবে রেঞ্জের মধ্যে পাই কিনি, আর রেঞ্জের মধ্যে না পেলে আসলে ওই স্টকটা কিনিই না। কোনো ধরনের রিস্কি ট্রেড করা যাবে না। আমার টার্গেটটা হচ্ছে প্রফিট করব, ঠিক আছে, কিন্তু পুঁজিটাকে সেফ রেখে প্রফিটটা করব। ইন্ডেক্স এগ্রো যদি, ইন্ডেক্স এগ্রোর বর্তমান প্রাইস হচ্ছে 74 টাকা। এই স্টকটা যখন 70 টাকায় আসবে, যদি আসে, আমি জাস্ট 25% এন্ট্রিটা নিয়ে রাখবো, দেন বাকি 25% এন্ট্রিটা নেব 65 টাকা লেভেলে। আর যদি ওকে 63 টাকা লেভেলে পাই, ফাইনাল 50% এন্ট্রিটা নিয়ে রাখবো। এটা হচ্ছে ইন্ডেক্স এগ্রো। তো যে স্টকগুলো বের করেছি, সবগুলো স্টকের ফান্ডামেন্টাল একটা ভিত্তি আছে। যেহেতু স্টকগুলো ফান্ডামেন্টাল একটা ভিত্তি আছে, মার্কেট পড়ে গেল, যখন আবার মার্কেট আপ হবে, এই স্টকগুলো কিন্তু আপনাকে কাভার করে দেবে। রেদার লোপের যেগুলো জাঙ্ক শেয়ারগুলো আছে, এগুলো কিন্তু রেপিডলি আবার কাভার করবে না। দেন হচ্ছে আইটি সেক্টর থেকে, এটাও 3 ধাপে বাই করার চেষ্টা করব। যদি 38.7 একেবারে স্পেসিফিকভাবে 38.7 এই স্টকটা আসে, বর্তমান প্রাইস হচ্ছে 41 টাকা 70 পয়সা, যদি ওকে 38 টাকা 70 পয়সায় পাই, এখানে কি করব, 25% বাই করব। সব সময় বলি, অ্যাট এ টাইম বাই করবেন না, প্রফিট নিয়ে বের হতে পারবেন না, জাস্ট 25% বাই করব। দেন যদি 37 টাকা 70 পয়সায় পাই, আরো 1 টাকা কমে, দেন আবার 25% বাই করব। যদি 35 টাকা 90 পয়সায় পাই, দেন 50% বাই করব। আমার বিষয়টা হচ্ছে ভাই, আমি তো নিউজ নিয়ে চলি না, বা নিউজ ট্রেডগুলো করি না, সেক্ষেত্রে পুরোটাই আমার গ্রাফ। আল্লাহর রহমতে এভাবে ভালো আছি। আপনারাও দেখেন, এই জিনিসটা থেকে যদি কোনো উপকৃত হন আপনারা, বা একটু শেখার চেষ্টা করেন, এভাবে করলে হয় কি, অ্যাভারেজগুলো খুব সুন্দর হয়, লস হয় না। প্রফিট হয়তো কম হবে, বাট মাথার ভিতরে টেনশন থাকবে না। একটা স্টক কেনার পরে কাউকে জিজ্ঞেস করতে হবে না, ভাই এটা কি হবে, এটা কি হবে, টেনশন কাজ করবে না, যেহেতু স্টকগুলোও ভালো। 20টা স্টকের মধ্যে যদি আমি এভাবে আমার টার্গেট মতো 3টা স্টক পাই, আমি 3টা স্টকে এন্ট্রি নেব। যদি 2টা স্টক পাই, 2টা স্টকে এন্ট্রি নেব, যেগুলো আমার টার্গেটে আসবে না, নেব না। দেন হচ্ছে JHRML, বর্তমান প্রাইস হচ্ছে 52 টাকা 60 পয়সা।
তো 53.30-এ আপাতত এন্ট্রিতে আমি যাব না, এটা তো যেহেতু এটার নিচে পড়ে গেছে। ওর মেজর ট্রেন্ড লাইনটা হচ্ছে এই 47 টাকা 70 পয়সা, এই জায়গাটা 47 টাকা 70 পয়সা, এই ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে উঠেছে। তো আপাতত টার্গেটটা হচ্ছে এই স্টকটাতে এন্ট্রি এখন নেব না, ওয়েট করব, দেখবো এটা 50 ভাঙার পর কতটুকু আসে। ও ট্রেন্ড লাইনে এসে 47 টাকা 70 পয়সা এসে একটা ট্রাই করবে উপরে ওঠার। ঠিক 47 টাকা 70 পয়সায় যে কারো যদি খুব ভালো লাগে এই স্টকটা 25% এন্ট্রি নিয়ে রাখতে পারেন। দেন দেখবেন ট্রেন্ড লাইন ব্রেক করে এটাকে নিচে আসে না, এখান থেকে সাপোর্ট নিয়ে উঠে যায়, দেন ফাইনাল সিদ্ধান্ত নেওয়া যাবে। বাট আপাতত 47 টাকা 30 পয়সার আগে জেএমআই এ কোনোভাবে এন্ট্রির চিন্তা ভাবনা করবো না। দেন কেডিএসটা একই 37 টাকা 90 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 44 টাকা। যদি 37 টাকা 90 পয়সায় পাই এই স্টকটা, এন্ট্রির চিন্তা ভাবনা করবো, অথবা এন্ট্রির চিন্তা ভাবনা করবো না। তো যাদের কাছে বর্তমানে আছে তারা হয়তো বলবে, তাদের তো আর ভালো লাগবে না যে একটা স্টক 44 টাকা চলছে, এটাকে আমি বলছি 37 টাকা আসলে এন্ট্রি নিব, বিষয়টা এরকম না। আমি বলছি যারা নতুন এন্ট্রি নেবে তাদের জন্য, যার আছে হোল্ড করে রাখেন, এই স্টকগুলো আবার বাড়বে। বাট নতুন এন্ট্রির ক্ষেত্রে কেউ যদি টাকা ফ্রি থাকে, সেক্ষেত্রে ধরলাম আমার টাকা ফ্রি আছে বা আপনার টাকা ফ্রি আছে, তো সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হবে 37 টাকা 90 পয়সা আসলে প্রথম এন্ট্রিটা আমরা নেব, যেহেতু 3 ধাপে আমরা এন্ট্রি নেব, না হলে আমরা কেডিএস এর কথা ভুলে যাব। দেন হচ্ছে টেক্সটাইল থেকে আরেকটা স্টক হচ্ছে মালেক স্পিন, একটা লাভেলও আছে। অনেকে লাভেলোর কথা জিজ্ঞেস করে, লাভেলোর বিষয়টা হয়েছে ও আসলে করতে পারে নাই, ওর কারেকশনটা হয় নাই, এজন্য বিষয়টা একটু রিস্কি মনে হচ্ছে। অ্যাটলিস্ট একটা কারেকশন তো দেওয়া উচিত। অ্যাটলিস্ট এখান থেকেও যদি ধরি 38% নর্মাল কারেকশন দেয়, 38% কারেকশন দিলেও তো 77 টাকা চলে আসে। তো বিষয়টা রিস্কি হয়ে যাচ্ছে, আমরা যতটা সম্ভব রিস্কি ট্রেড নেব না, রিস্কি ট্রেড থেকে আমরা দূরে থাকবো। বাট কারো কাছে যদি থেকে থাকে, সেক্ষেত্রে ও আপাতত 108 109 এই লেভেলটায় যাওয়ার সম্ভাবনা আছে। এই ট্রেন্ড লাইন যদিও ব্রেক করতে পারে, দেন আমরা সিদ্ধান্ত নিতে পারবো আসলে, যেহেতু উপরে ভলিউম নাই, এটা এখনো দেখানো সম্ভব না উপরে কতটুকু যেতে পারে। আপাতত 109 টাকা ভাঙতে দেন, যদি সক্ষম হয়, কারো কাছে থেকে থাকে তাহলে হোল্ড করেন। মার্কেট একটু পজিটিভ হলে ও 100 টাকা ভেঙে ফেলবে, যাদের অ্যাভারেজটা আছে ওইভাবে আপনারা বুঝে এটাকে এক্সিট নিয়ে নেবেন। ফাইনালি যখন এটা 109 বা 108 ব্রেক করে উপরে যাবে, দেন বুঝতে পারবো আসলে স্টকটা কত দূর যাবে। আপাতত কোনো বোঝার কোনো উপায় নেই। দেন হচ্ছে মালেক স্পিনটা অনেকদিন আগে এটা এঁকে রেখেছিলাম, বলেছিলাম মালেক স্পিনের যে গ্যাপটা আছে, এটা যদি 26 টাকা 40 পয়সায় আসে, দেন এন্ট্রি ট্রাই করব। আপাতত মালেক স্পিনে এন্ট্রি নেব না। এই স্টকগুলো এই রেঞ্জে যে চলে আসবে আমি কিন্তু এটা বলছি না, আমি বলছি আমার ব্যক্তিগতভাবে আমি কিভাবে এন্ট্রিগুলো নেই। কারণ স্টকের তো অভাব নাই, যেটা আমার টার্গেটে মিলবে আমি ওইটাই এন্ট্রি নেব, যেটা টার্গেটে মিলবে না ওইটা আমি এন্ট্রি নেব না। যদি 26 টাকা 40 পয়সায় পাই আমি এন্ট্রি ট্রাই করব, নাহলে মালেক স্পিনে এন্ট্রি ট্রাই করব না, তাও 3 ধাপে করব, 1 ধাপে আমি এন্ট্রি নেব না। দেন হচ্ছে মেঘনা লাইফ আমার টার্গেট জোন হচ্ছে আপাতত 58 টাকা 60 পয়সায় আসলে আমি কিছু এন্ট্রি নেব, দেন হচ্ছে 56 টাকা এন্ট্রি নেব। এই দুটো প্রাইস পয়েন্টে এন্ট্রি ট্রাই করব মেঘনা লাইফের ক্ষেত্রে। দেন হচ্ছে মীর আক্তারের মেজর ট্রেন্ড লাইন ছিল এটা। মীরাকে যদি 30 টাকার নিচে পাই, 29 টাকা 20 পয়সা, তাহলে এন্ট্রি ট্রাই করব। বাট এই স্টকটা ভালো করবে, ধারণা করছি ভালো করবে। ভালো করলেও যদি 30 টাকার নিচে পাই এন্ট্রি নেব, 30 টাকার নিচে না পেলে আপাতত এন্ট্রি নেব না। 30 টাকার নিচে পেলে ফুল এন্ট্রি নেব না, 25% এন্ট্রি নেব। লোভ পরিহার করতে হবে, নাহলে প্রফিট করতে পারবেন না। দেন হচ্ছে মনস্পুর, এই স্টকটা আসলে পড়ার আর জায়গা নাই, কই পড়বে বলেন, এই স্টকটা পড়ার জায়গা নাই। মার্কেট যখন ভালো হবে, ওর সাপোর্ট জোন 104 টাকা 60 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 104 টাকা 60 পয়সা। এটা আগামী দিন বোঝা যাবে কি করতে চাচ্ছে।
এই সাপোর্ট জোনটা ভেঙে ফেললে, যদি 100 টাকাটা ভেঙে ফেলে, তখন বুঝতে পারবো আসলে আলটিমেটলি কি হতে যাচ্ছে এই স্টকটা। বাট যেটাই হোক, যেহেতু এটা মোটামুটি সম্ভবত পেইড আপ 30 কোটি প্রিন্টিং সেক্টরের, এই স্টকগুলো ভালো করবে। প্রিন্টিং এ যে স্টকগুলো আছে ও কম করে হলেও এই জায়গাটাতে চলে যাবে, 134 টাকা 30 পয়সা এই জায়গাটাতে চলে যাবে। বাট এই স্টকটা লং টার্মে ভালো করবে, লং টার্মে যে ভালো করবে, স্টকগুলো ভালো করবে, 150-60 এই লেভেলে যাওয়া উচিত। বাট আমাদের এন্ট্রি প্রাইসটা ঠিক রাখা লাগবে, নাহলে প্রফিট নিয়ে বের হতে পারবো না। দেন হচ্ছে নাভানা ফার্মা, সেম জিনিস। নাভানা ফার্মা যদি 51 টাকায় পাই, আমরা এন্ট্রি ট্রাই করব, নাহলে অ্যাভয়েড করব। আজকে 12টা স্টক দেখালাম, জাস্ট এন্ট্রিগুলো দেখালাম। আমার কাছে মনে হয়েছে এই স্টকগুলো ফান্ডামেন্টাল একটা ভিত্তি আছে, অ্যাটলিস্ট আমাদের টাকাগুলো নষ্ট হবে না। আমরা যদি আমাদের এন্ট্রি প্রাইস মতো পাই, কিছু এন্ট্রি ট্রাই করব। আর যেটাতে আমাদের এন্ট্রি প্রাইসে আমরা পাবো না, জাস্ট অ্যাভয়েড করব, কারণ স্টকের অভাব নাই। এখানে আমি মাত্র 12টা স্টক দেখিয়েছি, আমি আরও 8টা স্টক বের করব, পরে 20টা স্টক থেকে ফাইনাল মার্কেট দেখে সিদ্ধান্ত নেব। হুট করে তো আর বাই করা ঠিক হবে না, আমরা ভলিউম কনফার্মেশন লাগবে, ওর ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডের দিকে আসছে, এগুলো কনফার্মেশন লাগবে। সব বুঝে ওভারঅল 20টা স্টক থেকে হয়তো সর্বোচ্চ 2টা বা 3টা স্টক পাওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে, এভাবে ওয়াচ লিস্ট দিলে আপনারা আসলে প্রফিট করতে পারবেন না। যদি কেউ এন্ট্রি পয়েন্ট, স্টপ লস, কোথায় এক্সিট নিতে হবে এগুলো বুঝেন, সেক্ষেত্রে কেবল ওনার পক্ষে প্রফিট করাটা সম্ভব হবে। আদারওয়াইজ জাস্ট এভাবে ওয়াচ লিস্ট দেখে প্রফিট করাটা কারোর পক্ষে সম্ভব হবে না। তো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আপনারা একটু বুঝে ব্যবসাটা করার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। তো ভালো থাকবেন, আশা করছি আগামী সপ্তাহটা ভালো হবে। যা কারেকশন হওয়ার শেষ হয়ে আগামী সপ্তাহ থেকেই পুলব্যাক করবে মার্কেটটা, প্রত্যাশা তো ভালোই থাকবে সবার জন্য, সবার জন্যই ভালো, আমাদের জন্যও ভালো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।